ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। যে কেউ শুনলে বলে আমিও যাব, মানে সবার মনে ফার্স্টে এটাই আসে যে ভূত ধরতে যাচ্ছে, বাবা ভূত ধরবো। হিন্দি সিনেমায় যেরকম দেখায় যে পা ধরে টানবে, খাটের তলা থেকে কেউ বেরিয়ে আসবে, আমি এই জিনিসগুলো তো বিশ্বাস করতাম। মর্গ্যান হাউসের যে রুম নাম্বার 104, হ্যাঁ, অনেক রাত্রি, তখন 12টা-1টা হবে মনে হয়, খট খট করে মানে কেউ বুট পরে চলছে এরকম সাউন্ড হচ্ছে। দরজাটা খুলেছি, কিচ্ছু নেই। এবার সব কটা যন্ত্র যখন একসাথে রিডিং দিচ্ছে, তার সাথে আমরা দেখছি পায়ের ছাপ পাচ্ছি, তখন তো সেটা আমাদের ধরে নিতেই হচ্ছে যেটা নর্মাল নয়। নমস্কার, ধন্যবাদ সকলকে নোয়ার আড্ডায়। আপনারা যারা দীর্ঘদিন নোয়ার আড্ডা দেখছেন তারা জানেন যে এই আড্ডায় আমরা কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে এমন কিছু কিছু মানুষকে নিয়ে আসি এবং তাদের বিষয় নিয়ে আমরা কথা বলি, তারাও বলেন, আপনারাও থাকেন, সকলকে নিয়ে এটা একটা জমজমাট মজলিস বলা চলে এবং বিষয় বৈচিত্র্যে যা একেবারেই অনন্য। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি অতিপ্রাকৃত গবেষক ঈশিতা দাস সান্যাল। সুপার ন্যাচারাল বা অতিপ্রাকৃত বিষয়ে যারা বিশ্বাস করেন তারা এক ধরনের মানুষ, আর কিছু মানুষ আছেন যারা বলেন পুরো ব্যাপারটাই হাস্যকর, কেউ কেউ বলেন এই মনস্তাত্ত্বিক ব্যাপার, আবার কারো কাছে বুদ্ধিতে ব্যাখ্যা মেলে না। এমনই কিছু কিছু বিষয় নিয়ে ডিটেকটিভ অফ সুপার ন্যাচারাল টিম ডিওএস তারা 2010 সাল থেকে সম্ভবত কাজ করে চলেছেন, মানে এই দীর্ঘ 15 বছর, এবং সেই 15 বছর ধরে কাজ করে চলা দেবরাজ সান্যাল, ঈশিতা দাস সান্যাল এবং আপনাদের টিমের, আপনি নিশ্চয়ই না তাদের নাম বলবেন, আমি সকলের নাম জানি না, তারা কাজ করে চলেছেন। আমার মনে হয় যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং মানে আসলে ঘটনাটা যে কি ঘটছে চোখে তো দেখতে পাচ্ছি না, কানে শুনছি কিছু একটা হচ্ছে, হয়তো কোনো শব্দ, হয়তো কারো কান্নার আওয়াজ, কিংবা কারো পায়ের আওয়াজ, কিংবা কোনো নুপুরের শব্দ, কিন্তু সেটা অনুভব করছি। হ্যাঁ, তাই যে বিশ্বাস করাটা কঠিন হয়ে পড়ছে। তো এই মতো অবস্থায় আপনারা বিভিন্ন জায়গায় যান এবং প্রকৃত উৎসটা খুঁজে বার করার চেষ্টা করেন বিভিন্ন জায়গা থেকে। তো এই যে বিষয়টা নিয়ে আপনাদের গবেষণা, মানে কোন অবস্থা থেকে শুরু করেছিলেন এটা যদি বলেন। প্রথমেই বলি, নোয়ার আড্ডায় এসে আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ। শুরু করা বলতে যেটা আপনি বলেই দিলেন, 2010 সাল থেকে আমাদের কাজটা শুরু করা। এবার এইটার পিছনে টিমটা ফাউন্ড করেছে দেবরাজ সান্যাল, আমার হাজবেন্ড। তো ওর টিমটা ফাউন্ড করার কারণ ছিল এইরকম টাইপের কাজ নিয়ে বিদেশে বহুদিন আগে থেকেই কাজকর্ম হয়, তো সেই হিসেবে অনেকগুলো শো টিভিতে আসতো, তো সেইগুলো দেখার পরে একটা ইন্টারেস্ট গ্রো করে ওর মধ্যে। সেটার থেকেও বলবো ছোটবেলায় ওর সাথে এমন কিছু ঘটনা ঘটে যেগুলোর থেকে ওর জানার ইচ্ছেটা আরো বেশি বেড়ে যায়। তো যখন এই সমস্ত জিনিসগুলো টিভিতে দেখে ওনাদের কাজকর্মগুলো, তখন ওর মনে হয় যে যদি ওনারা করতে পারেন তাহলে আমরা কেন পারবো না। সেই হিসেবেই মানে এই টিমটা ফাউন্ড করা আর কি, কারণ এই সমস্ত কাজ একা একা করা একটু ভয়ের বলা যায়, ঝুঁকিপূর্ণ, আমি প্রথমেই বললাম এই জন্য। তো সেই কারণে ও একটা টিম ফাউন্ড করলো, যেখানে এরকম বললো যে আমি এরকম কাজ করতে চাই, কেউ যদি জয়েন করতে চায় তো করতে পারে। তো তখন অনেকজন জয়েন করেছিল, কারণ যেহেতু ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, যে কেউ শুনলে বলে আমিও যাব, মানে সবার মনে ফার্স্টে এটাই আসে যে ভূত ধরতে যাচ্ছে, বাবা ভূত ধরবো। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম না, কিন্তু জিনিসটা শুনে এটা মনে হয় বলে সবাই সেই ইন্টারেস্টে টিমটা জয়েন করে। আমি টিমটাতে জয়েন করি 2014-এর পরে, মানে আমার ওর সাথে বিয়ে হওয়ার পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার জয়েন করার কারণ এটা ছিল যে আমি ভূতে ভীষণ ভয় পেতাম। আচ্ছা। হ্যাঁ, প্রচণ্ড, মানে এতটাই ভয় পেতাম যে আমি বড় হয়ে যাওয়ার পরেও বাবা মার মাঝখানে শুতাম।
আলাদা ঘরে শুতাম না, মানে হিন্দি সিনেমায় যেরকম দেখায় যে পা ধরে টানবে, খাটের তলা থেকে কেউ বেরিয়ে আসবে, আমি এই জিনিসগুলো তো বিশ্বাস করতাম যে হয়তো আমি একা শুলে এই জিনিসগুলো হতে পারে। সেই জন্য আমি একদিন একা শোয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সারা রাত আমাকে টিভি চালিয়ে আর আলো জ্বালিয়ে শুতে হয়েছে। সেই ভয়টা আমি কাটিয়ে উঠতে পারিনি। তো ওর সাথে বিয়ে হওয়ার পরে যখন আমি দেখছি যে ও এই সমস্ত কাজগুলো করছে, আর কাজগুলো তো খালি ঘরে বসে না, বিভিন্ন জায়গায় ভিজিট করে করে করা, আর সাথে যখন টিম আছে, তখন আমার মনে হলো যে তাহলে ব্যাপারটা ইন্টারেস্টিং, মানে ভূত ব্যাপারটা এমনি ইন্টারেস্টিং। তো আমার মনে হলো তাহলে যদি আমি ওদের সাথে সাথে যাই, টিম আছে, আমার ভয় লাগবে না, একা একা তো যাচ্ছি না, আর মানে এমনি নাইট স্টেও হবে, একটা ভালো লাগার বিষয় আছে, সেই হিসাবে আমি বললাম অ্যাডভেঞ্চার আছে, হ্যাঁ। তো সেই হিসাবে আমি বললাম যে আমিও তোমাদের টিমে জয়েন করব। তখন আমি অ্যাকচুয়ালি মানে রিসার্চ কি কিছুই জানতাম না, এই বিষয়টা থেকেই আমার টিমটাতে জয়েন করা, যে একটা অ্যাডভেঞ্চার হবে। আপনি তো অভিনয় করেন, অভিনয়ের সঙ্গেও যুক্ত আছেন, তো আমি বলি কি, মানে এটা শুধু বিদেশের ছবি দেখে নয়, আপনাদের মধ্যে দায়িত্বটা আরেকটু বেশি এই ডিওএস টিমের, কারণ এমন অনেক মানুষ আছেন যারা অন্ধকার ভয় পান, এমনকি লোকের সাথে মিট করতে ভয় পান, কারোর সাথে কথা বললে না আমি যাব না, আমি করবো না, কোনো একটা মানসিক অবস্থা থেকে হয়তো এগুলো হয়, যেগুলো আপনারা রিসার্চ করেন, যেগুলো যে বিষয় নিয়ে, মানে সেই মানুষগুলোকে আপনারা মূল স্রোতে আবার ফিরিয়ে আনবার চেষ্টা করেন, যে আসলে প্রকৃত ঘটনাটা জানলে হয়তো মনে হতে পারে যে কই আমি এতদিন মিথ্যে ভয় পেয়েছিলাম, এটা তো আসলে তা নয়, সেই জায়গাটা বলি। ব্যাপারটা হচ্ছে যে আমরা তো প্রচুর মানুষের সাথে মিট করেছি বা অনেক ধরনের কেসের ঘটনা শুনেছি, দেখেছি, সেই ক্ষেত্রে আমাদের যা মনে হয়েছে ম্যাক্সিমাম যে কেসগুলো হয় সবই মেন্টাল ইলনেসের কারণে বা এই কারণে হয়। খুব কম পার্সেন্টেজ আছে যেটাতে মানে আমরা যেটা বুদ্ধিতে ব্যাখ্যা পাওয়া যায় না, সেই দিকে আমরা যেতে পারি, সেরকম কেসও আছে আমাদের সাথে। তো যে পার্সেন্টেজ খুব কম, হ্যাঁ সেটা খুব কম, খুবই কম, মানে ওই জন্য আমাকে অনেকেই বলে যে যেখানেই যাচ্ছ তুমি একই গল্প শোনাচ্ছ, মানে আর নতুন ভূত কোথায়? তো আমি তো ভূতকে মানে তৈরি করতে পারবো না, তো সব ঘটনায় যে ভূত পাবো সেটা তো নয়, যেখানে আমার কিছু আনন্যাচারাল ঘটছে আমি সেটা শেয়ার করছি, যেখানে ঘটছে না আমি কি বলবো। তো সেটাই মেন্টাল ইলনেস বা এই ডিপ্রেশন আজকাল যেটা খুব ব্যাপকভাবে ছড়িয়েছে, মানে ডিপ্রেশন, এই সব জিনিস থেকেই হ্যালুসিনেশনস হওয়া, যেটা ঘটছে সেটা একজন ফিল করছে নাকি তার সারাউন্ডিংসে সবাই ফিল করছে, তার সাথে সাথে এনভায়রনমেন্টাল চেঞ্জেস কিছু হচ্ছে কিনা, খালি যে উনি আমার মন থেকে ফিল হচ্ছে বললে তো হবে না, তার সাথে সাথে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হতে হবে। যখন সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয় তখন আমরা গিয়ে রিসার্চ করে দেখার চেষ্টা করি যে ওনারা যেটা বলছে সেটার পরিপ্রেক্ষিতে কিছু মানে আমাদের গ্যাজেটসে কিছু ধরা পড়ছে কিনা, তখন আমরা আনন্যাচারাল বা কিছু বলতে পারি। কিন্তু ফার্স্টেই আমরা যখন এরকম কোনো কেস আসে, প্রথমেই আমরা বলি যে আপনি ডক্টর দেখিয়েছেন, মানে ফার্স্টে সায়েন্স যেভাবে আমাদেরকে বলে সেই পথে আপনি গেছেন কি, যদি মেডিকেল কোনো রিপোর্ট থাকে বা কিছু থাকে যে মেন্টাল ইলনেস থেকে হচ্ছে কিনা বা শারীরিক কোনো আদার কোনো প্রবলেম আছে কিনা। যখন কেউ আছে সব রিপোর্ট দেখিয়ে দেয়, সব কিছু দেখালো যে আমি সব রকম করিয়েছি, স্টিল আমি কোনো অ্যান্সার পাচ্ছি না, মানে মেডিকেল রিসার্চ যেখানে ফেল করছে, সেই সমস্ত কেসে আমরা তখন যাই যে তাহলে গিয়ে দেখতে হয় যে কি ঘটছে। তো সেটাই মানে ম্যাক্সিমাম জিনিসটাই মেডিকেল ইস্যুস থেকে হয়। কিছু কিছু ক্ষেত্রে তো এমন হয় যে আপনারা স্বতঃপ্রণোদিতভাবে সেই জায়গায় গেছেন, মানে সেই জায়গাগুলো খুবই মানে অ্যাডভেঞ্চারাস, একটু আগেই বলছিলাম, কোথাও হয়তো ঘন জঙ্গল কিংবা কোনো কবরস্থানে আপনারা চলে গেছেন সেটি খুঁজতে, আসল কেন হচ্ছে, কেন মানুষ ভয় পাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণই যতটা জানার জন্য, তার থেকেও আমি বলবো যে মানুষকে জানানোর জন্য যে তোমরা ভয় পেও, মানে ব্যাখ্যা সহ একটা জিনিসকে মানুষের কাছে তুলে ধরা, এটা আপনারা করে চলেছেন, দীর্ঘকাল করে চলেছেন, খুবই ভালো একটা কাজ করছেন, একটা বৈজ্ঞানিক যুক্তি দিয়ে যেটা মানুষকে বোঝানোর ব্যাপার। তো এই যে পৌঁছানো, মানুষের কাছে পৌঁছানো, সত্যিটা পৌঁছে দেওয়া, হ্যাঁ, এখানে যেমন আমাদের সাহিত্যে, আমাদের গল্পে, উপন্যাসে, নাটকে, সিনেমায় অজস্র ভূতের গল্পের ইয়ে তো হানাবাড়ি সবাই জানে, প্রেমেন্দ্র মিত্রের হানাবাড়ি।
আমাদের কলকাতায় কিছু কিছু এরকম হান্টিং হাউস বোধহয় আছে। আমাদের একটা আমাদের সকলেরই জানা, সেটা হচ্ছে যে আকাশবাণী ভবন 1 নম্বর গার্স্টেন প্লেস, যেটার একটা বিস্তৃত বিবরণ পাওয়া যায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের লেখা থেকে। এই কলকাতার কিরকম জায়গায় আপনারা ঘুরেছেন বা অ্যাকচুয়ালি গিয়েছেন? কলকাতার হন্টেড প্লেসেস এর মধ্যে তো অনেকগুলো অনেকগুলো নাম আছে, আসে। অনেকগুলো নাম আসে। এবার এই সমস্ত জায়গাগুলোতে এন্টার করতে গেলে স্পেশাল পারমিশন লাগে, হ্যাঁ, নিশ্চয়। আর সেগুলো সচরাচর পাওয়া পাওয়া যায় না। পসিবল হয় না, কারণ ন্যাশনাল লাইব্রেরি থেকে শুরু করে হেস্টিংস হাউস বা এরকম মানে আকাশবাণী ভবন আপনি যেগুলোই বললেন সেগুলোতে হুট করে গিয়ে বলবো যে আমি রিসার্চ করবো, আমাকে না। তো ঢুকতে দেবে না। হ্যাঁ। তো সেইটার জন্য যে প্রসিডিওরগুলো আছে আমরা সব রকম ট্রাই করেছি, কিন্তু মানে কেউই ওই অফিসিয়ালি সেই পারমিশনটা Permission দিতে দিতে চায় না। হয় না। এবার যেহেতু অফিসিয়ালি পারমিশন দিতে পারছে না, আমরা যদি আনঅফিসিয়ালিও আমাদেরকে ঢুকতে দিচ্ছে, তো সেটা তো আমি কারোর সামনে আনতে পারছি না। না। রিসেন্টলি আমরা ন্যাশনাল লাইব্রেরিতে গেছিলাম, যে সিক্রেট চেম্বারটা আছে, যেটা যেখানে বলে যে লোক আগে ওই বিল্ডিং এ যখন লোকেরা কাজ করতো, এখন তো ফাঁকা করে দিয়েছে, তো তখন ওখানে কেউ কাজ করতে পারতো না। মহিলাদের বিশেষ করে ইভিনিং হওয়ার সাথে সাথেই ওদের ওখান থেকে সরিয়ে দেওয়া হতো, কারণ ভয় পেত। এরকম অনেকজন আছে যারা ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে, প্রচুর এরকম স্টোরি আছে। তো সেইগুলোর থেকেই আমাদের মানে আমাদেরকে অনেকে বলেওছে, প্লাস আমাদের নিজেদেরও ভীষণ ইন্টারেস্ট ছিল যে ন্যাশনাল লাইব্রেরিতে যদি যেতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কয়েকদিন আগেই ভিজিট করেছিলাম সিক্রেট চেম্বারটায়, কিন্তু ওই আনঅফিসিয়ালি, মানে আমি যে এটা আমি মানুষকে জানাবো কি করে, আমাকে কোনো মাধ্যমকে আমি যে গেছি সেটার ভিডিও ফুটেজ বা কিছু আমাকে দিতে হবে, তো সেটার পারমিশন যদি আমি না পাই তো আমি কি করে দেবো। কিন্তু আমরা যেটা ফিল করেছি, আমাদের সাথে যে আমাদেরকে নিয়ে গেছিল আর কি ওখানে, তারাও মানে ওই বিল্ডিংটা এখন রিনোভেশন হচ্ছে, একটা আর্ট কিছু একটা গ্যালারি টাইপের মানে হচ্ছে, কিন্তু ওটার যে নিচের পোর্শনটা মানে যেখানে সিক্রেট চেম্বারটা আছে সেইটাকে একটা ওরা পুরো পার্টিশন দিয়ে সিমেন্ট দেওয়াল দিয়ে ওটা পুরো বন্ধ করে দিয়েছে, যাতে ওটার সাথে এটার কোনো কানেকশন না থাকে। অ্যাকচুয়ালি বলে ওটার ওই ওনারাই বললেন যে ওটার নিচে নাকি একটা সুড়ঙ্গ পথ আছে, যেটা কলকাতার আদার্স মনে হয় ফোর্ট উইলিয়াম বললেন যে ওখান অবধি আগে ইউজ হতো রাস্তাটা। তো সেখানে এক সময় নাকি প্রচুর লোককে মেরে ওখানে বন্ধ করে দেওয়া হতো, এরকম অনেক রকম ব্যাপার আছে, যে কারণে ওখানে এইসব জিনিসগুলো ঘটনাগুলো ফিল করতে শোনা গেছে। ওনারা নিজেরাও করেছেন, মানে যিনি আমাকে নিয়ে গেছিলেন উনি বললেন যে উনিও ওই বিল্ডিংয়ে একসময় কর্মরত ছিলেন, এখন অন্য বিল্ডিংয়ে শিফট হয়ে গেছেন, কিন্তু যখন ওই বিল্ডিংয়ে কাজ করতেন তখন ওনাদেরও এরকম ইরি টাইপের অনেক রকম ফিলিং হয়েছে। ওইটাই বিষয় যে আমরা সেটাকে সামনে আনতে পারছি না। তো এরকম আমরা সব জায়গায় ট্রাই করেছি, কিন্তু এই জায়গাগুলোতে আমরা পৌঁছাতে পারছি না বিকজ অফ দ্য পারমিশন। একটা জায়গায় আপনারা গেছেন, থেকেছেন, সেটা হচ্ছে মর্গান হাউস। মর্গান হাউসে অনেক বিখ্যাত মানুষেরা ছিলেন, মানে যাদের নাম বলা যায়, মানে উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, কিশোর কুমার, অমিত কুমার, লীনা চন্দ্রকর, এরকম বিখ্যাত মানুষেরা ওখানে থেকেছেন। ওখানে আপনারাও থেকেছেন এবং ফিল করেছেন, সেই অভিজ্ঞতাটা আমাদের শেয়ার করুন। মর্গান হাউসের যে রুম নাম্বার 104, হ্যাঁ 104, ওটা আমরা ইচ্ছে করেই মানে ওটা আগে থেকে বুকিং করলে তবেই পাওয়া যায়। তো অনেক চেষ্টা করে আমরা ওটা বুকিং পেয়েছিলাম যে ওই রুমটা, হ্যাঁ মিসেস মর্গানের রুমে আমরা থাকবো সেরকম একটা। তো আমি ফ্যামিলির সাথেই গেছিলাম, দেবরাজ ছিল, ওর বোন ছিল, মা ছিল, সবাই ফ্যামিলির সাথেই গেছিলাম। তো বোন খুব ভয় পায়, সেই জন্য বোন বললো যে আমি কোনোভাবেই ওই বিল্ডিংয়ে থাকবো না, ওদের এক্সটেনশন কিছু কটেজেস বানিয়েছে নতুন ওই সারাউন্ডিং। হ্যাঁ, তো বললো আমি ওখানে থাকবো, আমি এই বিল্ডিংয়েই থাকবো না। তো যাই হোক, তো আমরা তো খুব এক্সাইটেড, আমরা ওখানেই থাকবো। তো এরকম রাত্রিবেলা প্রায় দেবরাজ তো ঘুমিয়েই পড়েছে, এক সময় আমি শুনতে পাচ্ছি অনেক রাত্রি, তখন 12টা-1টা হবে মনে হয়, ওই করিডোরটায় মানে মর্গান আর মিসেস মর্গানের রুমের যে মাঝখানের স্পেসটা, ওখানে খট খট করে মানে কেউ বুট পরে চলছে এরকম সাউন্ড হচ্ছে। ফার্স্টে আমরা ভাবলাম যে হতেই পারে হোক, মানে যেহেতু ওটা হোটেল, কেউ যাচ্ছে আসছে, ওরকম আওয়াজ হচ্ছে, কান দিইনি। কিন্তু মাঝে মাঝেই মনে হচ্ছে আওয়াজটা একদম আমাদের দরজার সামনে এসে থেমে যাচ্ছে,
তারপরে শোনা যাচ্ছে। হ্যাঁ, তারপর আর শোনা যাচ্ছে না। তো আমি তখন দেবরাজকে ওঠাই যে আমার মনে হচ্ছে কেউ বাইরে হাঁটাচলা করছে। তো ও ফার্স্টে বললো যে ও হবে কেউ, ঘুমিয়ে পড়ো। আমি একবার দেখি, কারণ আওয়াজটা যেন মনে হচ্ছে যেন এই দরজার সামনে এসে কোথাও হারিয়ে বিলীন হয়ে যাচ্ছে। তো আমরা যখন দরজাটার সামনে যাচ্ছি তখনও ওই আওয়াজটা শুনতে পাচ্ছি যেন দরজার সামনে আসছে, কেউ হেঁটে হেঁটে আসছে। তখন আমি বললাম দরজাটা খুলে দেখি। দরজাটা খুলেছি, কিচ্ছু নেই। এবার ও বলছে যে তাহলে হয়তো নিচে নেমে গেল। কেউ যদি সাথে সাথে নিচে নামে, কাঠের সিঁড়ি, কাঠের আওয়াজ হবে, তো কোনো আওয়াজ হচ্ছে না। তো তাও আমি বললাম যে আমি গিয়ে দেখছি বলে সিঁড়ির ওখানে নিচ অবধি তাকালাম, দেখলাম যে নিচটা মানে কোনো স্টাফ নেই, অন্ধকার, আর ওপরেও পুরো ফাঁকা, মানে কেউ নেই, সবাই ঘুমাচ্ছে। তো আমাদের সাথে এই ফিলিংটা হয়েছিল। তখন আমরা একটা ছোট ইনভেস্টিগেশন করি ওই রুমের মধ্যে, একটা বেলুন এক্সপেরিমেন্ট করেছিলাম। তো সেখানে হালকা, মানে খুব হালকা বেলুনটা মুভমেন্ট হয়েছিল, যেটাকে আমরা অতটা ধরতে পারি না, মানে অনেক কিছু ঘটলে তবে আমরা বলি যে একদম হয়েছে, কিন্তু আমাদের সাথে এই ফিলিংটা হয়েছিল। এবার পরের দিন আমরা এই ঘটনাটা যখন ওর বোনকে বলছি, ওর বোন বলছে সারা রাত ওরা, মানে ওর হাজব্যান্ড আর বাচ্চা সারা রাত ঘুমাতে পারেনি, কারণ সারা রাত নাকি দরজার মধ্যে নক হয়েছে, আর ওদের বাথরুমে যে কলটা ছিল ওটা পুরো বন্ধ করা, কিন্তু জল টপ টপ করে পড়া সাউন্ড হচ্ছে। বলছে যে মানে কানের মধ্যে এমনভাবে বাজছে যে মানে কনসেন্ট্রেশন যাচ্ছেই না ঘুমের দিকে। সারা রাত ওরা টিভি চালিয়ে বসেছিল। তো এইরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটেছিল। মিস্টার মর্গান আর মিসেস মর্গান ওই বাড়িতে দুজনেই মারা যান, যার জন্য ওটা একটা হেরিটেজ হয়ে আছে ভূতের। প্রায় 100 বছর বোধহয় হয়ে গেল সম্ভবত ওই বাড়িটা ছিল। সেখানে আপনারা গিয়েছেন। আমি আরও যেটা বলতে চাইছি, এই যখন মনস্তত্ত্ব নিয়ে এবং আধুনিক যন্ত্রপাতি নিয়ে আপনারা চলে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, যে যে জায়গাগুলো বললাম, আপনারা কারো আমন্ত্রণ পেলে যাচ্ছেন অথবা নিজে থেকে যাচ্ছেন সেখানে, যেতে সত্য জিনিসটা মানুষের কাছে বোঝানো যায়। এই ক্ষেত্রে মানে কিরকম কিরকম অভিজ্ঞতা আপনার হয়েছে যদি বলেন? কোন ক্ষেত্রে? এই যে একটা জায়গায় আপনি চলে গেলেন, যে ধরুন আপনাদের কিছু আপনাদের কাছে এই যন্ত্রপাতি আছে, কিন্তু যন্ত্র দেখছেন ধরা পড়ছে না, কিংবা যন্ত্রে ধরা পড়লো। যেমন আপনাদের একটা এক্সপেরিমেন্ট আমি জেনে আমার খুব ভালো লেগেছিল, যে পাউডার ছড়িয়ে দেওয়া, যদি কেউ হাঁটে তাহলে তার পায়ের ছাপ পড়ে যাবে। তো এইরকম অজস্র আছে, আমি খুব কম জানি আপনাদের সম্পর্কে। তো সেই রকম কিছু মনস্তাত্ত্বিক দিক থেকে এবং কিছু আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আপনারা এইগুলোকে সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, যুক্তি নির্ভর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। অ্যাকচুয়ালি কোথায় কি এক্সপেরিমেন্ট করতে হবে সেটা ডিপেন্ড করে কেস হিস্ট্রির উপর। যেখানে কেউ বলছে যে পায়ের শব্দ শোনা যাচ্ছে, সেখানে আমরা পাউডার এক্সপেরিমেন্ট করছি। এবার যেখানে বলছে ছায়া দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে আমরা আমাদের লেজার গ্রিড লাইট ক্রিয়েট করে গেলে অবয়বটা বোঝা যাবে, ক্যামেরায় ধরা পড়বে, ডিপেন্ড করছে কেসের ওপরে। তো সেই রকম একটা আমরা কেস হ্যান্ডেল করেছিলাম, যেখানে ওরকম পায়ের শব্দ শুনতে পাচ্ছে। তো সেখানে আমরা পাউডার ছড়িয়ে দিয়ে বাড়িতে, মানে আমরা যে কজন ছিলাম প্লাস বাড়ির লোকেরা, একটা ঘরের মধ্যে বন্ধ করে পুরো যেখানে যেখানে আর কেউ আসতে পারবে না সেরকম জায়গায় পাউডার ছড়িয়ে দিয়েছিলাম, যেখানে যেখানে পায়ের শব্দ পাওয়া যায়। আর আমরা রুমের ভেতরে বসে আমরা স্পিরিটের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছিলাম আমাদের গ্যাজেটস দিয়ে। তো যখন আমরা স্পিরিট কল করছি, ঠিক সেই মুহূর্তে মানে ওই বাড়িতে অনেকগুলো বিড়াল ছিল, তো বিড়ালগুলোকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে ওরা না বেরোতে পারে, পাউডারের ওপর যাতে কোনো রকম প্রবলেম না ক্রিয়েট হয়। তো সেই হিসেবে আমরা যখন কল করছি, ঠিক সেই মুহূর্তে সবকটা বিড়াল খুব ছটফট করে উঠলো আর দরজা ধাক্কা দিচ্ছে, মানে যাতে ওদের ফ্রি করে দেওয়া হয়। তো আমরা তো করছিলাম না। তো আমাদের এই এক্সপেরিমেন্টটা হতে হতে বেশ কিছুক্ষণ পরে ছাদে একটা আওয়াজ হয়, মানে ধূপ করে পড়ার মতন। তো আমরা জিজ্ঞেস করি যে কেউ আছে কি না ওপরে কোনোভাবে। তো আমরা ইভেন ওপরে গিয়েও দেখি যে কেউ তো নেই, অন্য ছাদ থেকে যে কেউ কিছু ফেলবে সেরকমও কোনো ব্যবস্থা নেই, মানে অপশান নেই, কারণ চারপাশটা ফাঁকা। তো সেই করতে গিয়ে খেয়াল করি যে পাউডারের ওপরে দুটো মানে আবছা পায়ের ছাপ, মানে পাউডারটা একটু এরকম মানে ডিস্টর্ট হয়ে আছে। হ্যাঁ, তো একটা ওইটা ছাদের
ওইখানে পেয়েছিলাম। আর সেম জিনিসটা আমরা যে ঘরটায় করছিলাম তার সামনে আরেকটা ঘর ছিল, যে ঘরটায় ওনারা ফিল করেন, সেই ঘরের দরজার সামনে ওরকম একটা মানে দুটো পায়ের ছাপ ধরা পড়েছিল। প্লাস তার সাথে গ্যাজেটসে তো ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জেস হচ্ছিল, এই টেম্পারেচারের আপ ডাউন হচ্ছিল। যখন কোনো এনার্জি আমাদের আশেপাশে থাকে, মানে খুব স্ট্রং ভাবে থাকে, তখন এনভায়রনমেন্টাল অনেক চেঞ্জেস হয়, যেরকম ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জেস হয়। ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জেস কিন্তু নর্মাল কারণেও হয়, যেরকম না মোবাইলের টাওয়ার থাকলে রেডিয়েশন যেখানে বেশি সেখানে, বা আমি যদি এসির পয়েন্টের কাছে ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর ধরি তাহলেও আপ ডাউন করবে, বা মোবাইল ফোনের কাছে ধরি তাহলেও আপ ডাউন করবে। কিন্তু যেখানেই ন্যাচারাল কারণগুলোর বাইরে গিয়ে জিনিসটা ঘটছে, তখন আমাদেরকে ধরতে হয় যে সেটা আনন্যাচারাল কোনো ফোর্স ওটা করার চেষ্টা করছে, কোনো ইন্টেলিজেন্ট এনার্জি যেটা মানে ওটাকে ম্যানিপুলেট করছে। তো সেটা নর্মাল নয়। তো সেটার সাথে এনভায়রনমেন্টাল চেঞ্জেসও হয়, কোথাও ঠান্ডা হয়ে যাচ্ছে বা কোথাও গরম হয়ে যাচ্ছে, সেটা মেজার করার জন্য আমরা থার্মোমিটার ইউজ করছি, যেটা আমাদের করোনার সময় টেম্পারেচার দেখার জন্য ইউজ হয়েছিল। মানে কোনোটাই ভূত ধরার যন্ত্র না, এনভায়রনমেন্টাল চেঞ্জেস যেগুলো হচ্ছে এই এক কারণে, সেইগুলো আমরা ডিটেক্ট করার জন্য এই যন্ত্রগুলো ইউজ করি। এবার সব কটা যন্ত্র যখন একসাথে রিডিং দিচ্ছে, তার সাথে আমরা দেখছি পায়ের ছাপ পাচ্ছি, তখন তো সেটা আমাদের ধরে নিতেই হচ্ছে যেটা নর্মাল নয়। ঠিক, মানে আমরা অনেক সময় ভাবি যে বাড়িতে বসে আছি, কেউ যেন হঠাৎ মনে হলো পিঠে হাত দিচ্ছে, চমকে তাকালাম, কাউকে দেখতে পেলাম, তখনই একটা কিছু মনে হলো, কিংবা কখনো রাস্তা দিয়ে একা একা হাঁটছে, মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। হ্যাঁ, আমরা খুব সহজেই হয়তো বলে দিয়ে এই ওখানে যাস না, এখানে এই করিস না, এই করিস না, কিন্তু এর পেছনে কোনো একটা যুক্তি তো আছে। সেই যে যুক্তিটাই আপনারা খোঁজার চেষ্টা করছেন। এই যে কাঠের সিঁড়ির কথা বলছিলেন, এই যে মর্গান হাউস, আকাশবাণী তো একসময় না বোধহয় এখনো আছে, 100 বছরের বেশি হয়ে গেল আকাশবাণী, 24-24 বোধ হয় হয়েছে, 1924-24। সেই সময় ওই কাঠের সিঁড়িতে আওয়াজ হবে বলে মোটা কার্পেট পেতে দেওয়া হতো, কারণ ওটা তো অ্যাকচুয়াল স্টুডিও নয়, ওটা ভাড়া নিয়ে করা হয়েছিল, বেতার কেন্দ্র করা হয়েছিল। তো যার জন্যে ওখানে মোটা কাঠের কার্পেট দিয়ে দেওয়া হতো। সবই বেশিরভাগই ছিলেন সাহেবরা, তার মধ্যে কিছু কিছু ছিলেন বাঙালি, একেবারেই বাঙালি। তার মধ্যে একজন হচ্ছেন বীরেন্দ্র কৃষ্ণ ভট্ট, নিশ্চয়ই জানা। আমি আরও মানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছেও এই গল্প শুনেছি, উনি অ্যানাউন্সার ছিলেন একটা সময় আকাশবাণী। উনিও কিছু ফিল করেছিলেন? হ্যাঁ, উনিও ফিল করেছিলেন। ওখানে বলা হতো সাহেব ভূত, মানে হঠাৎ করে দেখা যাচ্ছে যে কেউ কোথাও নেই, তখন তো টাইম হয়ে যাচ্ছে, গিয়ে বাজাতে হবে একদম, সব প্রোগ্রাম লাইভ, কোনো নেই, সিস্টেম নেই রেকর্ডিং করা। নাটক যখন হয় তখন একদম সোজাসুজি বলে একজন সরে যাবে, আরেকজন কাছে আসবে, সে এসে বলবে, এরকম সিস্টেম ছিল। আর তখন ওই সেই সময় হঠাৎ দেখা যাচ্ছে যে প্রোগ্রামের টাইম হয়ে গেছে, কিন্তু সে যায়নি, তার একটু দেরি হয়েছে, উঠে দেখলো যে বাইরে একটা চেয়ার ছিল, সেই চেয়ারটা হঠাৎ ঘুরে গেল আর মিউজিকটা বাজতে আরম্ভ করে দিল। এটা উনি বলছেন যে এটা কি করে হলো বুঝতে পারছি না। হ্যাঁ, মানে কোনো একজন সাহেব হয়তো ওই রেকর্ডটা বাজিয়ে দিল। হ্যাঁ, এইরকম অনেক রকমের। হ্যাঁ, এটা তো এরকম ফোর্ট উইলিয়ামে শোনা যায়। শোনা যায় বোধহয়। আপনারা ডাউ হিলে? হ্যাঁ, একটু শুনবো সেটা। ডাউ হিলে অ্যাকচুয়ালি ওটা আমরা গেছিলাম, মানে আমরা ফার্স্টে সার্চ করছিলাম যে মানে মোস্ট হন্টেড প্লেসেস কি আছে, মানে যেখানে গেলে ফিল পাওয়া যাবে এরকম মনে হচ্ছিল। তো সেখানে দেখলাম ডাউ হিল নামটা এলো। তো তখন আমাদের একটা প্রোডাকশন টিমের সাথে কথা হয়েছিল, কারণ এই যে আমি আগেও বললাম, এই সমস্ত জায়গাগুলোতে স্পেশাল পারমিশন ছাড়া রাতে থাকা যায় না, আর মানে ঢুকতেও দেবে না, মানে আকাশবাণী ভবনে যদি আমি চাই যেতে আমাকে পারমিশন নিতে হবে, তো সেটা আমাদের পক্ষে সম্ভব না। তো প্রোডাকশন হাউসের সাথে আমরা ওই জন্য কথাবার্তা বলে ওরা সব পারমিশন করিয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওখানকার, কারণ ওখানে সন্ধ্যে 6টার পরে কাউকে থাকতে দেওয়া হয় ওই জায়গায়। তো স্পেশাল পারমিশন যেহেতু হয়েছিল আমরা থাকতে পেরেছিলাম মানে সারা রাত। তো আমরা ওখানে 3-4 দিন মতন ইনভেস্টিগেশন করি। আমরা ওখানে যবে থেকে পৌঁছেছি কিছু না কিছু হচ্ছে, মানে ওখানে যেতেই একটা সুইসাইড পয়েন্ট আছে, সেই সুইসাইড পয়েন্টে গিয়ে আমাদের একজন টিম মেম্বার পড়ে গেল। তো
তো আমরা মজাই করছিলাম, ভাবলাম যে হয়তো ইচ্ছা করে আমাদেরকে দেওয়ার জন্য করছে, কেন এমনি করছিস, ও সুইসাইড পয়েন্টে এসছিস বলে তুই এরকম করছিস, এরকম যেটা হয় নর্মালি ফ্রেন্ডদের মধ্যে। তো ও বলছে না, আমার সিরিয়াসলি আমার মনে হলো যে কেউ আমাকে খুব জোরে ধাক্কা দিল। তো যাই হোক, তখন আমরা ওর কথা বিশ্বাস করছিলাম না, কিন্তু ওর হাতে ভীষণ পেইন হচ্ছিল। পরে এসে যখন ডক্টর দেখায়, দেখে যে ওর হাতে ফ্র্যাকচার হয়েছে, তারপরে ওর হাতে প্লাস্টার করতে হলো। তখন আমরা বিশ্বাস করলাম যে কেউ ইচ্ছে করে যেচে নিজের হাত ফ্র্যাকচার করবে না। তো সেটা একটা গেল। তারপরে আমাদের যখন আমরা যে ফরেস্টটা হন্টেড ফরেস্ট বলে, সেই ফরেস্টের রোডটায় যখন আমরা ইনভেস্টিগেশন করতে যাই, সেখানে মানে ঠিক মনে হচ্ছে যেন কেউ আমাদের বাধা সৃষ্টি করছে, কোথাও কিছু নেই। হঠাৎ করে গাড়ি থেকে নামবো ইনভেস্টিগেশন করতে যাব বলে বৃষ্টি শুরু হয়ে গেল। আবার গাড়িতে উঠছি যে ঠিক আছে বৃষ্টিটা কমুক তারপর যাব, গাড়িতে উঠলাম, বন্ধ হয়ে গেল বৃষ্টি। আবার গাড়ি থেকে নামছি, বৃষ্টি শুরু হয়ে গেল। এরকম প্রায় 4 থেকে 5 বার হয়েছে সেম জিনিসটা। ঠিক মনে হচ্ছে কেউ একটা বাধা সৃষ্টি করছে। আর সেই মুহূর্তে তখন আমরা ডিসাইড করলাম ঠিক আছে আমরা গাড়িতে বসেই দেখি আমাদের ম্যাগনেটিক ফিল্ডে কি চেঞ্জেস আসছে। তখন বিশ্বাস করবে না, হিউজ রেটে ম্যাগনেটিক ফিল্ডের ইএমএফ ডিটেক্টরে ফ্লাকচুয়েট করছে। মানে এটা আমরা অবাক যে এটা হতেই পারে না এখানে। আর ঠিক সেই মুহূর্তে আমাদের গাড়ির সামনে রিচা শর্মা ছিলেন, মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল, উনি বলছেন যে সামনে একটা পুরো গাড়ির লাইটটা যে পড়েছে, সামনে একটা অবয়ব দেখতে পেয়েছেন। আচ্ছা আচ্ছা, একটা ছায়া মতো কিছু। হ্যাঁ, একটা মানে বৃষ্টির মধ্যে লাইট পড়লে একটা দেখা যাবে, সেরকম ভাবে দেখতে পেয়েছেন। আর ঠিক সেই সময়ই আমাদের ওই চেঞ্জেসগুলো হচ্ছিল, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জেস, টেম্পারেচারের চেঞ্জেস। তো তারপরে আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে যাই হোক আমরা ছাতা নিয়েই যাব। তো যখন আমরা ছাতা নিয়ে নেমে আমরা এই ইনভেস্টিগেশন স্টার্ট করছি, তখন আস্তে আস্তে বৃষ্টিটা কমে গেল। মানে আর কিছু করার নেই, যখন হয়তো দেখলো যে এদের কোনোভাবেই আটকানো যাচ্ছে না, তখন কমে গেল। তারপরে আমরা যে ক্যামেরা করছিল তাকে ডিরেক্টর বললেন যে তুই ক্যামেরার ব্যাটারিটা চেক করে নিস, কারণ এই সময় অনেক ক্ষেত্রে হয় ব্যাটারি ড্রেন আউট হয়ে যায়। তো ও সব চেক করে নিয়ে একদম নতুন ব্যাটারি ভরে জঙ্গলের ভেতরে আমরা ঢুকলাম ইনভেস্টিগেশন করতে। বেশ জঙ্গলের মানে মাঝ জঙ্গল অবধি চলে গেছি। ওপর থেকে একটা লাইট সোর্স দেওয়া ছিল জঙ্গলে, মানে একটু লাইট হওয়ার জন্য। যেখানে গিয়ে আমরা মানে রিডিং পাচ্ছি ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টরে, মানে যেহেতু ওখানে কোনোভাবেই ম্যাগনেটিক ফিল্ডে এত হাই ফ্লাকচুয়েশন হওয়া পসিবল না, কোনো মোবাইল টাওয়ার নেই ওখানে, আশেপাশে কোনো ম্যাগনেটিক ফিল্ডের কিছু নেই। সেখানে যখন ম্যাগনেটিক ফিল্ড প্রচণ্ড হাই, ঠিক সেই মুহূর্তে ওর ক্যামেরাটা অফ হয়ে যায়। আচ্ছা, এবার ডিরেক্টর তখন বলছে যে ব্যাটারি তোকে চেঞ্জ করতে বললাম, করলি না? বলছে তোমার সামনেই তো আমি নতুন ব্যাটারি লাগালাম। যে মুহূর্তে ক্যামেরাটা অফ হয়ে গেল, সেই মুহূর্তে ওপরে যে লাইট সোর্সটা দেওয়া ছিল ওটাও অফ হয়ে গেল। এবার ডিরেক্টর বলছে যে থাকতে হবে না, চলো জঙ্গল থেকে বেরো, কারণ ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জেস আসছে, তারপরে এই ঘটনাগুলো ঘটছে। তো আমরা ওপরের দিকে উঠছি জঙ্গল থেকে বেরোনোর জন্য, কারণ ওখানে তো লেপার্ড টেপার্ডও থাকতে পারে। তো সেই হিসেবে তো আমরা তাড়াতাড়ি করে যখন ওপরে উঠছি, আমাদের লাস্টে যে ছিল আমাদের একজন টিম মেম্বার, সে হঠাৎ করে বললো যে আমার পিঠটা ভীষণ জ্বলছে। আচ্ছা, হ্যাঁ। তারপরে আমরা যখন ওপরে আসলাম, ভাবলাম যে হয়তো কিছুতে ঘষা টসা খেয়েছে। ওপরে যখন আসলাম তখন দেখছি যে না, ওর জ্যাকেটে কিচ্ছু হয়নি, ভেতরে টি শার্টেও কিছু হয়নি, কিন্তু যখন তোলা হলো জামাটা তখন দেখা যাচ্ছে পুরো 2 হাতের নখের আঁচড়টা, আর মানে টপ টপ করে রক্তও পড়ছে। তো সেইটা সাংঘাতিক অদ্ভুত ব্যাপার ছিল, কারণ সব কটা জিনিস একসাথে ঘটছিল, ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জেস, লাইট অফ, ক্যামেরা অফ, তার সাথে ওই আঁচড়। সেই দেখে যখন ডিরেক্টর বললো তাড়াতাড়ি এখান থেকে পালাও বলে, আমাদের 3টে না 4টে গাড়ি ছিল, ডিরেক্টরদের গাড়ি ফার্স্টে ছিল, আমাদের গাড়ি সেকেন্ডে ছিল, বাকিদের গাড়ি পেছনে ছিল। 4টে গাড়ি না 3টে গাড়ি ছিল, একসাথে স্টার্ট নিচ্ছে না। ঠিক সেই মুহূর্তে যখন ডিরেক্টর বলছে তাড়াতাড়ি এখান থেকে পালাই, হ্যাঁ, মানে তখন অবস্থা এগুলো না আমি এখানে ব্যাখ্যা করে বলা যায় না, মানে ওই মানসিক অবস্থাটা এখানে বলা যায় না। মানে ওনাদের চোখে মুখে যে ভয় যে এরপরে কি হবে, মানে যখন একটা এরকম শরীরের ওপর আঘাত আসছে, এরপরে কিছু হতে পারে, মরেও যেতে পারি, মানে এরকম একটা সিচুয়েশন। এখন সেটা আমি এখানে বসে বোঝাতেই পারবো না সেই সময় যে কি ফিল হয়েছিল। ওই জন্য অনেকেই দেখি আমাকে কমেন্ট করে বা বলে যে দূর আমরা ওখানে গেছি, কিছু নেই, কিছু হয় না।
ওটা ওরকম তো না যে আমি সুন্দরবনে গেলেই আমাকে বাঘ দেখা দেবে। না না না, এত সহজ নয়। হ্যাঁ, তো সেই ব্যাপারটা। হ্যাঁ, এই আপনার তো মুম্বাই থেকে আপনাদের ছবি করার একটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরিকল্পনা বোধহয় ছিল, সেটা কি হচ্ছে সে ছবি? মুম্বাই থেকে আমাদের দুটো ছবির প্রমোশন আমরা করেছিলাম। হ্যাঁ। একটা হচ্ছে আমাওয়াস, আর একটা হচ্ছে ভূত দ্য হন্টেড শিপ, ভিকি কৌশলের। তো ওনারা যখন এখানে এসে আমাদেরকে দিয়ে ছবির প্রমোশন করান, মানে আমাদের সাথে গিয়েছিলেন কলকাতার একটা হন্টেড প্লেসে, দক্ষিণদারিতে একটা হন্টেড প্লেস, আচ্ছা আচ্ছা আচ্ছা। যেটা আপনি হয়তো জানবেন, জুট মিল। তো ওইখানের একটা পোর্শন মানে পুরো একসময় জ্বলে গিয়ে মানে ওটা অ্যাবান্ডান্ট হয়ে গেছিল। তো ওই প্লেসটাতে অনেকেই যারা ওখানে সিকিউরিটি গার্ড আছে বা যারা ওখানকার ছেলেরা আড্ডা মারতে যায়, অনেকেই ওখানে অনেক কিছু ফিল করে। তো সেই হিসেবে আমরা ওখানে গিয়ে অনেক কিছু পেয়েছি। মানে আমাদের এমনও হচ্ছে যে ক্যামেরা একটা ছবিতে একটা অদ্ভুত টাইপের ফিগার এসছে, যেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে কারোর একটা মুখ। তারপরে এমনি আমাদের গ্যাজেটসে চেঞ্জেস তো এসেইছে। তারপরে আমাদের একটা ইকো বক্স ইউজ করি, সেখানেও সাউন্ড ক্যাপচার হয়েছে। তো সেই জন্য আমরা ওনাকে ওইখানেই নিয়ে গেছিলাম। তো ওটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। তো সেই সব ক্ষেত্রে মানে মুম্বাইতে আমাদের কানেকশনস তৈরি হয়। তো সেখান থেকে একটা আমাদের শো করার কথা এখনো চলছে। আসল কথা, এই সমস্ত জিনিসগুলো কি হয়, একটু টাইম টেকেন ব্যাপার হয়। হ্যাঁ হ্যাঁ, সব সময় মানে এদিক থেকে বল ওদিকে যেতে একটু সময়, অনেকটা সময় তো লেগে যায়। মোটামুটি আমাদের বলবো 70% মিটিং কমপ্লিট, মানে এনার থেকে ওনার কাছে, ওনার থেকে ওনার কাছে, এইভাবে কমপ্লিট। আর 30% হচ্ছে হ্যাঁ হওয়ার অপেক্ষায় আছি। আসলে এইখানে কলকাতায় আপনি অনেকটাই বেশি জানবেন আমার থেকে, এই ধরনের ছবি হয় কিনা আমার জানা নেই। এই টাইপের ব্যাপারটা নিয়ে ছবি এখনো অবধি সেইরকম ভাবে হয়নি। এমনি ভূতের সিনেমা, না ভূতের সিনেমা ঠিক আছে, এই যে আমি হানাবাড়ির কথা বললাম বা আবার চোখের দোনা, এও প্রচুর আছে, এগুলো সেরকম না। কিন্তু এই যে রিয়েলিস্টিক ব্যাপারটাকে নিয়ে, যেরকম আমি বলতে পারি যে হলিউডে যেমন কনজিউরিং, যেটা হচ্ছে এড অ্যান্ড লরেন, ওনারাও হচ্ছে প্যারানরমাল ইনভেস্টিগেটর। তো ওনাদের কিছুটা ফলো করেই মানে আমি কিছুটা করি। ভালো জিনিস ফলো করলে কোনো অসুবিধা নেই, কারণ ওনারাও হাজবেন্ড ওয়াইফ, আমরাও হাজবেন্ড ওয়াইফ। তো সেই হিসাবে তো ওনাদের যেরকম রিসার্চগুলো নিয়ে মুভি তৈরি হয়েছে, এবং সেগুলো খুব সাকসেসফুল মুভি। আজকের ডেটে দাঁড়িয়ে কনজিউরিং বলুন বা অ্যানাবেল বলুন, এরকম প্রচুর সাকসেসফুল স্টোরি মানে সিনেমা হিসেবে হয়েছে, জনপ্রিয় হয়েছে। খালি মানে বিদেশে না, পুরো ওয়ার্ল্ড। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আমাদের দেশে এখনো সেইভাবে হয়নি। তো সেইটাই চেষ্টা যে যদি এরকম, তবে ইন্টারেস্ট এখন অনেকেই দেখাচ্ছে, স্পেশালি মুম্বাই থেকে। আপনি যেটা বললেন, ডিসকভারির সাথে একটা আমাদের শো হয়েছিল, মানে সেটার রিসার্চ পার্টটাও আমরা করেছিলাম। সেটার নামটা এক্স্যাক্টলি আমি মনে করতে পারছি না, যেটা ওটিটিতে ডিসকভারি যেটা আছে। আচ্ছা। সুন্দরবন নিয়ে একটা স্টোরি আমাদের ক্যাপচার করতে বলেছিল, সে বেঙ্গল থেকে আর কি ওই স্টোরিটা যাবে। তো ওনাদের ফার্স্ট সিজনে বেঙ্গলের স্টোরিটা না হয়ে ওনারা ওইদিকে কোথাওকার একটা স্টোরি নিয়েছিলেন, দিল্লি বই সাইডের স্টোরি। তো এইটাও আমাদের লাইন আপে আছে, মানে সেকেন্ড সিজনে এই স্টোরিটাও হওয়ার পরবর্তীকালে কথাবার্তা চলছে, করার কথা বলছে। এখন আপনারা কি নিয়ে কাজ করছেন এই মুহূর্তে? কি নিয়ে বলতে, মানে এই কি নিয়ে বলতে, এখন কি কোনো জায়গায় যাওয়ার কথা ভাবছেন বা কোনো জায়গায় যাওয়ার কথা ভাবছি বললে সে তো প্রচুর জায়গা আছে, মানে যেখানে আমরা পারমিশন পেলেই ঝাঁপিয়ে পড়বো। তার মানে সেটার মধ্যে ভানগার তো একটা, অবভিয়াসলি কুলধারা, ভানগার, এরকম অজস্র জায়গা আছে ইন্ডিয়ার মধ্যে। কিন্তু সেগুলো ওই স্পেশাল পারমিশন লাগবে, যেগুলো মানে আমাদের একার পক্ষে করা সম্ভব না। এমনিতে আপনারা যে এই যে মানুষের, আমি মানে সহজ কথায় যেটা বলি, সেটা হচ্ছে যে ভুল ভাঙানোর চেষ্টা করছেন। আমাদের মেইন যে ট্যাগলাইন আমরা যেটা ইউজ করি, সেটা আমাদের ট্যাগলাইনই হচ্ছে রাইজ অ্যাবাভ ফিয়ার। সেটা আপনার চাই ওটা ভূতের, যেটাকে মানুষ ভূত বলছে, সেটার দ্বারাই হোক বা অন্য কোনো কারণেই হোক, কিন্তু ওই ভয়টাকে কাটাতে হবে কোনো একটা কারণে। যেটা আমরা এই ক্যাম্পেনিংটা আমরা অ্যাকচুয়ালি স্টার্ট করি এই জন্য, যেটা আমাদের গ্রামগঞ্জের দিকে বেশি হয়, ডাইনি বা এরকম টাইপের জিনিসটাকে বন্ধ করার জন্য। কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম, যে আমরা যতই চেষ্টা করি না কেন, ওই সব জায়গার মানুষদের মেন্টালিটিটা আমরা বদলাতে পারছি না।
মেন্টালিটি বদলাতে পারে, হ্যাঁ, বদলানোটা খুব কঠিন, খুব কঠিন, কারণ ওনারা একটা মাইন্ড সেট আপে ঢুকে আছেন, সেখান থেকে ওটা বার করাটা মানে টু ডিফিকাল্ট। হ্যাঁ, আর যে লেভেলে আপনারা কাজটা করছেন হ্যাঁ। সেটা ওদের কাছে পৌঁছানোটা খুব একটা সমস্যার ব্যাপার। মানে ওনাদেরকে যদি আমি বোঝাইও, আমি না, যেভাবে তাও বোঝাচ্ছি, বলবে না। তাও ওনারা হ্যাঁ, না, বুঝবেন না। এরকম হয় না। হ্যাঁ, এই যে- যেটা ওনারা ভাবছেন সেটাই সেটাই হবে। তো সেইটা একটু খারাপ লাগার বিষয় আসে, যে এই জিনিসগুলো যদি বন্ধ করা যেত, কারণ অনেক মানুষ আছে যারা বিনা কারণে মানে অত্যাচারিত হয়ে মারা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো সেইগুলো যদি আমরা কোনোভাবে করতে পারতাম, বাট সেটা একটু ডিফিকাল্ট। সমাজকে বদলানো তো এত সোজা ব্যাপার না। না, কিছু মানুষ তো বদলেছে হ্যাঁ, নিশ্চয়ই আপনার এই কথা হ্যাঁ, শুনে। দাদাগিরিতে আমি করার হ্যাঁ, পরে জানি। সেটা তো অনেক দূর অব্দি পৌঁছেছিল, অনেক হ্যাঁ, গ্রামগঞ্জের আমাদের ভেতর ভিউয়ার অব্দি। অনেক বেশি। হ্যাঁ, গ্রামগঞ্জ naturally। অব্দি পৌঁছেছিল। তো সেইটার ক্ষেত্রে যেটা হয়েছে, অ্যাটলিস্ট আমি বলবো যে 10% মানুষ গ্রামগঞ্জ থেকেও সেটা অনেকটা, সে অনেকটা অনেকটা বিশ্বাসে এসছে। কারণ এরকম একটা আমাদের কেস ছিল যেটা গ্রাম থেকেই এসছিল, এবং সে বলেছিল যে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে ভয় পাচ্ছিলাম, হ্যাঁ, হ্যাঁ। কারণ আমার চারপাশে যারা মানুষজন আছে তারা এটা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। আচ্ছা, আচ্ছা। কিন্তু যে এখানে যে ঘটনাটা ঘটছে, আমার নাম করবেন না, আপনারা এসে একটুখানি এসে, দেখার হ্যাঁ, চেষ্টা করুন যে হ্যাঁ। কি ঘটছে। তো এইরকম মানে সেই থেকেই বুঝলাম যে প্রচুর দূর অব্দি আমাদের এই যে থিঙ্কিংটা সেটা পৌঁছাতে জানতে, হ্যাঁ, পেরেছি। লোকে জানতে পেরেছে, হ্যাঁ, লোকের কাছে কিন্তু সেটা পৌঁছেছে। আরো ব্রড ভাবে যদি করতে পারতাম সেটা ভালো হতো। ওই সমাজ বদলানোটা খুব ডিফিকাল্ট। খুব বড় একটা কাজ। তাও যে কাজটা আপনারা করছেন সেটা নিশ্চয়ই আরো বড় একদিন হবে, আরো বেশি মানুষ জানতে পারবে, বেশি মানুষের কাছে পৌঁছতে পারবেন। যে কোনোটাই অতি প্রাকৃত তো নয়। এর একটা যে আমরা নেগেটিভ ভাইবস বলি কিংবা একটা এনার্জি বলি, বা যাই বলি না কেন, যে যেভাবেই ব্যাখ্যা করুক, এর পেছনে একটা যুক্তি আছে। মানে কিছু কিছু হয়তো সে সামান্য কিছু একটা জায়গায় হয়তো সেটা পাওয়া যায় না বা পাওয়া গেল না, কিন্তু সেটা পার্সেন্টেজ খুব কম। এমনও জায়গা আছে যেখানে মাস অফ পিপল ফিল করছে যে এখানে কিছু একটা আছে, ভূত আছে, আমার সাথে এই হচ্ছে সেই হচ্ছে। সেখানে গিয়ে আমরা দেখেছি মানে ওটা মনের ভুল। যেরকম আমি ঘটনাটা বলছি আপনাকে, কলকাতা পুলিশের ঘটনাটা আপনি জানেন কিনা জানি না। না, বলুন না। কলকাতা পুলিশের কমিশনার 4 যিনি আছেন, উনি আমাদেরকে একদিন ওনার অফিসে ডেকে পাঠান। আমরা তো ভয় পেয়ে যাই যে পুলিশ বাড়িতে এসছে, কি হবে না হবে। তো বলে যে না, আপনারা কি করেন সেটা আমরা জানতে চাই। তো ওনাদের সাথে লালবাজারে গিয়ে মিটিং করি আমরা। ওনাদের সব আমরা যেভাবে প্রক্রিয়ায় কাজ করি সবটা ওনাকে খুলে বোঝাই যে আমরা দেখুন, এটা আমরা কাউকে বিলিভ করতে বলছি না, আমরা নিজেদের ফাইন্ডিংসটা খালি মানুষের কাছে রাখছি যে আমরা এটা পেয়েছি। তো উনি ওটা শুনলেন, বললো যে আমার কাছে কিছু হলে আমি জানাবো। ঠিক তার 2-4 দিন পরেই আমাদের কাছে উনি ফোন করেন, জোড়াবাগান ট্রাফিক গার্ডের যে বিল্ডিং আছে ওখানে নাকি কোনো পুলিশ থাকতে চাইছে না, যাকেই ওখানে পাঠানো হচ্ছে সেই ট্রান্সফার নিয়ে অন্য ব্রাঞ্চে চলে যাচ্ছে, কেউ ওখানে নাইট স্টে করতে চাইছে না। তো ওখানে গিয়ে দেখতে বললেন। ওখানে গিয়ে আমরা ইনভেস্টিগেশন করি। ওখানে ফার্স্টেই তো গিয়ে দেখি যে বিল্ডিংটার যে খুব জরাজীর্ণ অবস্থা। হ্যাঁ, না ওইটা না, যেটা নতুন, আচ্ছা, নতুন যেটা হচ্ছে আপনি সেটাই গেছেন না? হ্যাঁ, ওটাও তো অনেক পুরানো বিল্ডিং, মানে ওটাও রিনোভেটেড, সেই জন্য ওটা ভালো অবস্থায় আছে। কিন্তু ওটার চারপাশটা আমরা ঘুরে দেখলাম, মানে পুরানো বিল্ডিং হলে যেরকম হয় না, চারদিকটা জঙ্গল হয়ে যায়, মানে একটা গ্যাস ক্রিয়েট হওয়ার যে সব রকম সার্কামস্টেন্স ওখানে আছে। প্লাস ওনাদের বিল্ডিং এর নিচ পোর্শনটায় অজস্র কম্পিউটার চলছে একসাথে। হ্যাঁ, জাস্ট অপোজিটেই একটা ট্রান্সফরমার আছে, ওপরেই একটা মোবাইল টাওয়ার আছে। আমরা ফার্স্টে গিয়ে এই জিনিসগুলো লক্ষ্য করলাম, যে কারণে আমাদের গ্যাজেটসে অলরেডি চেঞ্জেস আসছে। আমরা দেখছি যে মানে ওখানকার ফিল্ডটাই, ম্যাগনেটিক ফিল্ডটাই এরকম ভারী ভারী, গা ভারী ভাব হওয়ার। তো তারপরে ওনারা তাও বিশ্বাস করতে চাইছেন না। তা আমরা বললাম যে ঠিক আছে, আমরা রাতে থাকবো, আপনারা রাতে ফিল করছেন কেউ নাকি এসে চড় মারছে বা এরকম, যাই হোক বুকের উপর চাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা রাতে থাকলাম, ওনাদের সব লাইট অফ করে আমরা থাকলাম। ওনাদেরকে বললাম আপনারা পাশের ঘরে থাকুন, কিছু হলে সাথে সাথে আমাদের ডাকবেন। কিন্তু আমরা কিচ্ছু ফিল করলাম না, মানে বডিলিও ফিল করলাম না, গ্যাজেটসেও কিছু ফিল করলাম না। যেটা হলো, যেটা নর্মালি আমি বললাম ম্যাগনেটিক ফিল্ডে যে চেঞ্জেস সেটা আমরা পেলাম যে ওই কারণে হচ্ছে।
তো আমরা একটা রিপোর্ট ওখানকার যিনি ওসি ছিলেন ওনাকে দিলাম যে আমরা কিন্তু এখানে কিছু পাইনি, এখানে ভয়ের কোনো কারণ নেই, আপনি ওনাদেরকে বলবেন যে এখানে পুরো ক্লিন, এখানে কিছু নেই। এটা একটা হ্যালুসিনেশন ক্রিয়েট হচ্ছে যেহেতু এখানে চারপাশে এত ম্যাগনেটিক ফিল্ড। তো আমরা তো বলে চলে এলাম। তার 2 দিন বাদে স্যার আবার ফোন করেছেন যে না, ওরা বলছে যে আপনারা ঠিক মতন দেখেননি, আপনারা আবার একদিন আসুন। আবার আমরা গেলাম, আবার রাতে থাকলাম, আবার কিছু হলো না। আমরা বললাম কিছু হচ্ছে না, দেখুন আমরা মিথ্যে কি করে বলি, কিছু ঘটলে তো বলতাম, আপনাদের সামনেই তো দেখাচ্ছি আমি কিছু ঘটছে না। তো আর কি করা যাবে, তারপরে আমরা চলে এলাম। এবার বেশ কিছুদিন পরে আমরা স্যারকে ফোন করি, দেখছি আর কোনো কথাবার্তা আসছে না। ফোন করছি যে স্যার আর কিছু ঘটেছে, আর কেউ কিছু ফিল করেছে? স্যার বলছেন না, তোমরা যাওয়ার পর থেকে না আর কেউ কিছু ফিল করছে না। তো আমি বললাম যে তার মানে এটা একটা মনের ভুল, মানে একটা এই হয়তো ওকে বলেছে, ও বলছে হ্যাঁ ও শুনে মানে হয় রাত্রিবেলা টায়ার্ড হয়ে ঘুমিয়েছে, ওটা মাথায় চলছে, তাই হয়তো হচ্ছে যে তাহলে আমার সাথেও হচ্ছে, মানে একটা ভুল ভ্রান্তি তৈরি হচ্ছে। তো সেইটার পর থেকে আর কেউ ওখান থেকে ট্রান্সফার নেয়নি। আর সেটার কারণে আমাদের যেটা অ্যাচিভমেন্ট হয়েছে বলতে পারি যে আমরা এই কেসটা সলভ করতে পেরেছি। লোকেদের মনে যে ভয়টা ছিল, পুলিশের মতন মানুষের মনে যে ভয়টা ক্রিয়েট হচ্ছিল, সেটা দূর করতে পেরেছি। তো এখানে একটা রাইজ অফ ফিয়ারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। আর তারপরেই ওই বিল্ডিংটাকে ওয়ার্ল্ড হেরিটেজ বিল্ডিংয়ের আন্ডারে তকমা দেওয়া হয়। মানে ক্লিন করে দিয়েছি আমরা ওখানে যে ভুল ভ্রান্তিটা হচ্ছিল সেটাকে। হ্যাঁ, এই মানুষের মনের মধ্যে থেকে এই যে কেউ কেউ তো কুসংস্কার বলেন যে এটা এই ধরনের একটা ব্যাপার আছে, সেই কুসংস্কারটা যে আপনারা সরাতে পারছেন কিছুটা হলেও, সামান্য হলেও, আপনাদের যতখানি ক্ষমতা সেই ক্ষমতার বেশি বেশি করছেন, এটা একটা খুবই বড় কাজ আমি বলবো, খুব স্ট্রাগলিং এর কাজ। মানে আমি প্রথমেই সেই শব্দটা ব্যবহার করেছি। আমি যখন শুনেছি আপনাদের কথা কিছুদিন আগে, তখনই আমার মনে হয়েছে যে এ তো অনেক সাহস, অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ, যে এই যে অন্ধকারের মধ্যে জঙ্গলে চলে যাচ্ছে। না, আপনি যেটা বলছেন যে যেটা আমি জানি না সেটার পিছনে দৌড়ানো একটা স্ট্রাগলিং, এটা তো একটা আছেই, কিন্তু আমরা যেটা কাজ করছি সেটাতে সমাজও কিছুটা বদলাচ্ছে, সেটা আর একটা স্ট্রাগলিং। কারণ কিছু মানুষ আছে যারা এটাকে কুসংস্কার বলে চাপিয়ে দেয়, সেটা কিছু মানুষ বলবো না, বিশাল বড় একটা গোষ্ঠী, বড় গোষ্ঠী, যারা সেই গোষ্ঠীর সাথে আমাদেরকে লড়তে হচ্ছে। কারণ আপনি আমাকে বললেন যে তুমি এটা যেটা বললে এটা কুসংস্কার, মিথ্যে কথা বলছেন, তো আপনি তাহলে প্রমাণ করুন এটা কুসংস্কার নয়। আমি যেটা পেয়েছি আমি আপনার কাছে রাখলাম, আপনি কিছু পেয়ে আমাকে দেখান, আপনি ওখানে রাতে থাকুন, আপনি ওখানে ইনভেস্টিগেশন করুন, কিছু না আসলে না আসবে, সেটা কেউ করছে না। কিন্তু বলে দিচ্ছে যে আমি আগের থেকে ভেবে নিয়েছি। তো সেই মানে সমাজ বদলানোর যে স্ট্রাগলটা, এটা একটা বড় স্ট্রাগল। কারণ এই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রচুর মানে অজস্র বাজে কথা, গালিগালাজ, নোংরা কথা, ওপেন থ্রেট, বাইরে বেরোলে মেরে ফেলবো, মানে এরকম অনেক রকম, এই স্ট্রাগলিংটা অনেক বেশি। না, আপনারা যখন এই কাজগুলো করতে যাচ্ছেন তখন তো ধরুন সত্যিটা আবিষ্কার করতেই যাচ্ছেন বা অন্বেষণ করতে যাচ্ছেন, কিন্তু আসল উদ্দেশ্যটা কিন্তু সমাজকে সামান্য হলেও পরিবর্তন করা। আমরা যেটা করছি মানে কোনো ইনভেস্টিগেশন করতে যাচ্ছি সেটা আমাদের নিজেদের জানার থেকে, মানে সম্পূর্ণ যে আমরা যেটা শুনেছি দাদু ঠাকুমার মুখে বা যেটা দিনের পর দিন ধরে লোকেদের মুখে শুনে আসছি, সেটার পিছনে সত্যতা আছে কি নেই, মানে আমার কিছু আমার বাইরে আওয়াজ হচ্ছে সেটা শুনে আমি ভয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়বো না, আমি গিয়ে উঠে দেখবো যে কি হচ্ছে। তো এই জিনিসটা আমরা নিজেদের জন্য করছি। এবার যেটা পাচ্ছি সেইটা আমরা খালি শেয়ার করছি যে দেখুন এটা আমার সাথে হয়েছিল, আমি গিয়ে এটা দেখে এই ফাইন্ডিংসটা পেয়েছি, তো আপনার সাথেও যদি হয় আপনি ভয় পাবেন না, আপনি কাউকে বলতে না পারেন আমাদের বলুন। কারণ এই জিনিসটা এরকম আছে, অনেকের বাড়িতেই অনেকে ফিল করছে কিন্তু কাউকে বলতে পারছে না, বললেও সে বলছে দূর এর পাগল, মাথা খারাপ, মনের ভুল, সবার আগে এটা বলেই উড়িয়ে দেওয়া হচ্ছে। সেই জন্য সে যদি খুব গভীর ডিপ্রেশনেও চলে যাচ্ছে, কাউকে শেয়ার করতে পারছে না। আমরা সেই জায়গাটা দিচ্ছি যে কিছু হলে আমাদের বলুন, আমরা শুনবো, অ্যাটলিস্ট শুনবো, কিছু করতে না পারি শুনবো। একটা ওই মানুষের ধারণাই আছে, একটু পুরনো বাড়ি, এই ধরুন একটা পুরনো জমিদারের বাড়ি, কিংবা কোনো পুরনো এক সময় সেনা ছাউনি ছিল, কিংবা কোনো পুরনো স্কুল বহুদিন আগে সে উঠে গেছে হয়তো,
সেই সময় বহুকাল 100 বছর আগে বন্ধ হয়ে গেছে। মানে ওইখানে আমরা ধরে নিই যে ওইখানটায়, মানে আমরা পরস্পর আলোচনা করি যে ওখানে একটা এই আছে, জানিস তো ওখানটায় এখানে এই যেমন ভিত খুঁড়তে গিয়ে একটা নরকঙ্কাল পাওয়া গেছে, সেই পর থেকে আর কেউ ওখানে কাজ করে না, এইরকম একটা সংস্কার আমাদের মধ্যে আছে। এইগুলোকে অন্বেষণ করার কাজও আপনারা করে থাকেন। হ্যাঁ, এই রিসেন্টলি একটা মালদা থেকে আমাদের একজন বলেছিলেন যে ওনার বাড়িতে কিছু ঘটনা ঘটছে, তো সেটা ওনাদের মনে হচ্ছে ওনারা যখন ছোট ছিলেন ওনার বাড়ির মাটির তলা থেকে একটা কঙ্কাল পাওয়া গেছিল, মানে হাত এরকম পাওয়া গেছিল। তো ওনাদের মনে হচ্ছে যে ওইটার জন্যই হয়তো কিছু ঘটছে। তো আমরা যখন গিয়ে দেখি তখন দেখলাম যে ওটা কোনো মানে আনন্যাচারাল, মানে ভূত বা এরকম টাইপের যেটা উনি বলছেন যে আত্মার দ্বারা হচ্ছে, ওরকম কিছু ঘটছে না। তো সেই ফাইন্ডিংসগুলো চেষ্টা করি করার, ওখানে অন্যরকম কিছু ঘটছিল, সেটা আর একটা স্টোরি। আসলে এমন কিছু থাকে, মানে এমন কিছু একটা অবস্থা মানুষের তৈরি হয় এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে, একটা ভুল ধারণা থেকে বা মানসিক বিপর্যয় থেকে মানুষ যেটা চাইছে না সেই কাজটা করে ফেলছে, অকারণে চিৎকার করছে, অকারণে। এখানে যেমন একটা ওই এর কাছেই আপনারা বোধহয় গিয়েছিল একটা জিম, কাঁচাপাড়ার এইদিকে, মানুষ সেখানে জিম করছে না, ওখানে অস্বাভাবিক আচরণ করছে। একটু শুনবো, বলবো কি এটা? হ্যাঁ বলুন। কন্ট্রোভার্সি হয়ে যাবে। না তাতে কোনো অসুবিধা কিছু নেই। আসল কথা, আমরাও ফার্স্টে ভেবেছিলাম যে যখন ফেসবুকে আমরা ভিডিওগুলো দেখছিলাম যে এরকম পজেসড হয়ে যাচ্ছে সব, যে ভিডিওসগুলো এসছিল, তখন আমরা ভাবি যে কেসটা খুব ইন্টারেস্টিং, তো যদি কোনোভাবে আমরা ওখানে যেতে পারি। তো আমরা মানে কাউকে কিছু অ্যাপ্রোচ করিনি। তো দেখলাম নেক্সট ডেতেই শিল্পা, যার জিম ওনার, উনি দেবরাজকে ফোন করলেন এবং জিমের যে হেড মানে ট্রেনার ছিলেন, হেড ট্রেনার, সে আমাকে ফোন করেছেন। মানে দুজনেই জানে না যে একই জায়গায় ফোন করেছে, ঠিক আছে? তো এরকম বলে যে এরকম ঘটনা ঘটছে, আপনারা যদি একবার এসে দেখেন। তো আমরা এমনিই ভাবছিলাম যে কেসটা খুব ইন্টারেস্টিং, তাহলে গিয়ে দেখবো। আমরা রাজি হয়ে যাই। তো একদিন যাওয়ার কথা ঠিক হয়, তারপর হঠাৎ করে শিল্পা ফোন করে বলে যে এখানে কিছু প্রবলেম হচ্ছে, আপনারা এখন আসবেন না, আমি যখন বলবো তখন আসবেন। আচ্ছা। তো মানে মালিকের সাথে কিছু প্রবলেম হচ্ছে এটা বললেন। তো আমরা যাইনি। তারপরে আমরা একটুখানি কন্ট্যাক্টে ছিলাম, আমরা বলেছিলাম যে যদি কিছু হয় তাহলে জানাবেন, কারণ কেসটা আমাদের ইন্টারেস্টিং লেগেছিল বলে। তো তারপরে একদিন উনি বললেন যে ঠিক আছে আপনি আসুন, কিন্তু আসুন, যদি কোনো প্রবলেম হয় সেটা আমি এখন মানে প্রবলেম বলতে কি প্রবলেম বলছেন সেটা উনি বলছেন না, কিন্তু একটা সমস্যার কথা বলছেন। হ্যাঁ, মানে উনি খালি মালিকের কথা বলছেন যে মালিক কিছু প্রবলেম করবে। তো আমরা বললাম ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় আমরা একবার মালিকের সাথে কথা বলে দেখবো, কারণ যদি প্রবলেমটা হচ্ছে তাহলে যার জমি তারও তো প্রবলেম, কারণ এটা যেহেতু ফেসবুকে এত ভাইরাল হচ্ছে, যার জমি সে যদি নেক্সট কাউকে বিক্রিও করে তো সে তো ব্যাপার, সেও তো ফিল করবে। তো সেই হিসাবে তো উনি ডাকলেন, আমরা গেছি। যাওয়ার পরে যখন আমরা কাছড়াপাড়া স্টেশনে প্রায় পৌঁছে গেছি, তখন উনি ফোন করে বলছেন না আপনাদের আসতে হবে না, কারণ এখানে ঢুকতে দেওয়া যাবে না, প্রবলেম হচ্ছে। তখন আমাদের খুব রাগ হয়েছিল যে আমরা কলকাতা থেকে এসছি, এত দূর চলে এসছি, আপনি এখন বলছেন যে না, এটা তো খুব আনএথিক্যাল একটা ব্যাপার। তখন বলছে না আপনারা না, ঠিক আছে আপনারা তাহলে ঢুকুন, বলুন যে আমরা এমনি ইউটিউবার দেখতে এসছি, ঢুকবো। না, আমরা এরকম করে কোথাও যাই না, না মানে কেউ ডাকলে তবেই যাই, বা এরকম কোনো জায়গায় যাই যেটা হচ্ছে মাস পিপল, মানে যেটা আমাদের ইন্টারনেটে সার্চ করলে পাওয়া যায়, সেরকম কোনো জায়গায় মানে যেরকম ডাউহিল হলো, ওই সব জায়গায় আমরা নিজেদের ইন্টারেস্টে যাই, কিন্তু আমি কারোর পার্সোনাল প্রপার্টিতে তো নিজে গিয়ে ঢুকে করতে পারবো না। তাহলে এটা আমি কি করে করব? আর এটা করলে আমাদের একটা রেপুটেশন আছে মার্কেটে, সেটা নষ্ট হবে, তো সেটা করতে পারবো না। আপনি যখন ডেকেছেন আপনি একটু ব্যবস্থা করে দিন যাতে আমরা গিয়ে ভিজিট করতে পারি। সেটা নিয়ে একটা ক্ল্যাশ তৈরি হলো, উনি ঢুকতে দেবেন না, খালি মালিকের ওপরে চাপাচ্ছেন। তারপরে বলছে পার্টি পলিটিক্সের ছেলেরা নাকি ওখানে খুব ডিস্টার্ব করছে। হ্যাঁ, তো আমরা বললাম ঠিক আছে আপনি মালিকের নাম্বারটা দিন, আমরা একবার কথা বলে দেখছি ওনার সাথে। এত দূর যখন চলেই এসেছি, মালিকের সাথে কথা বললাম। মালিক বলছে আমার কোনো সমস্যা নেই, আপনারা যা ইচ্ছে করুন। আমি জানিও না যে এসব ব্যাপার হচ্ছে, মানে মালিক সম্পূর্ণ অন্য কথা। হ্যাঁ, মালিক সম্পূর্ণ বলছে যে কই আমি তো কিছু বলিনি, আমি জানি না এসব ব্যাপার, আপনাদের যা ইচ্ছা করুন।
তা আমরা বললাম যে এই ব্যাপার, উনি বললেন কোনো প্রবলেম নেই। আর ওনারা বলছিলেন যে জাস্ট অপোজিটেই পার্টির ছেলেরা আছে, ওনারা ডিস্টার্ব করছে। তো আমরা গিয়ে দেখলাম কেউ নেই কোথাও, মানে পুরো ফাঁকা। মানে আমরা যে ঢুকবো যে কোনো, তাতে কোনো সমস্যা নেই, মানে ইভেন সবাই ইন্টারেস্টেড জানার জন্য যে সত্যি কি ঘটছে। তো সেই হিসেবে আমরা বললাম যে এবার তো আপনাকে ঢুকতে দিতেই হবে, কারণ আমরা এত দূর থেকে এসেছি, আপনি ডেকেছেন। উনি খালি বলছে আপনাদের টাকা দিয়ে দেবো, আপনারা চলে যান। কারণ টাকার জন্য আমরা কাজ করি না, টাকাটা ইম্পর্টেন্ট, বাট আমরা কাজটা করি আমাদের কাজটাকে ভালোবাসি বলে। হ্যাঁ, আপনার টাকা তো এমনি এমনি নিয়ে আমরা চলে যাব না। তো সেই হিসাবে অনেক ঝামেলার পরে আমরা ফাইনালি ঢুকতে পারলাম। পেরে এবার যে যে জায়গাগুলোতে হয় আমরা সেখানে ভিজিট করলাম, দেখলাম, আমাদের গ্যাজেট দিয়ে কিছু ট্রাই করলাম যে কিছু ধরা পড়ছে কিনা। খুব সামান্য, মানে যেটা ধরা পড়ছে সেটাকে মানে প্রপার হন্টেড, মানে যেটার জন্য লোকে ওইভাবে পজেসড হয়ে যাচ্ছে, সেটা কিন্তু হওয়ার নয়। ওখানে যেটা দেখলাম, যেহেতু জিমটা ওদের গ্রাউন্ড ফ্লোরে ছিল, মানে ওটা নিচে, তো ওটা একটু বদ্ধ জায়গা, কোনো জানলা নেই, মানে একটু সাফোকেটেড জায়গা। তো ওখানে বেশিক্ষণ থাকলে লোকেদের একটু এমনি শরীরটা খারাপ করবে, কারণ সাফোকেশন হচ্ছে খুব। আর কিছু কিন্তু ওখানে নেই। লেডিস চেঞ্জিং রুমেও গিয়ে আমি দেখলাম যেখানে বলে নাকি গেলেই মাথা ঘুরে পড়ে যাচ্ছে, কই আমার কিচ্ছু হয়নি। তো যাই হোক, আমরা ব্যাপারটা কিছুটা বুঝতে পারছিলাম। তো আমরা ওখান থেকে বেরিয়ে এলাম যে আমরা কিছু পাচ্ছি না, মানে সেরকম সিগনিফিক্যান্ট ভূত আছে একদম তকমা লাগিয়ে দেবো ওটাকে বলা যায় না। এবার বাইরে এসে আমরা নিজেদের মধ্যে মানে আলোচনা করছিলাম যে তাহলে এত ভিডিওস দেখলাম, এগুলো কি তাহলে এগুলো। আমরা আশেপাশে একটু আশেপাশে একটু দোকান থেকে খোঁজ নিলাম। পাশেই চায়ের দোকান ছিল, পাশে একটা দোকান ছিল। ওখান থেকে যেটা জানতে পারলাম যে ওনার জিমের জাস্ট পাশেই খুব পুরানো একটা জিম আছে, যেটা ওখানকার খুব ফেমাস, মানে ম্যাক্সিমাম লোক ওখানেই যায়। ওখানের খরচাটাও কম, আর ওই জিমটা অনেক পুরানো। সেই জন্য ওনার জিমে লোক হচ্ছে না। আর ওনার কন্ট্রাক্ট আছে, মানে জিমটা উনি দিয়েছিলেন হার্ডলি 6-7 মাস হবে, কিন্তু ওনার যেহেতু কন্ট্রাক্ট আছে মালিকের সাথে, উনি কন্ট্রাক্ট ভেঙে বেরিয়ে চলে আসতে পারছেন না। আর ওনার অতগুলো টাকা লেগে আছে, উনি নতুন একটা জিম খুলবেন ব্যারাকপুরে না ওইদিকে কোথাও খড়দায়। তো উনি পুরো সেট আপটা সরাতে চাইছিলেন, যেটা হওয়া পসিবল হচ্ছিল না নর্মালভাবে। কারণ চায়ের দোকানে আমরা যে কথা বলে জিজ্ঞেস করলাম যে এখানে যে এরকম হচ্ছিল এগুলো কি, তখন বললো যে এখানে যা হয়েছে শুনেছি যারা স্টাফ তাদের সাথেই হয়েছে। বললাম যে যারা করতে আসছে তাদের সাথে কিছু হয়েছে? বলছে না, সেরকম কিন্তু শুনিনি, যা হয়েছে যারা কাজ করে তাদের সাথে হয়েছে, মানে যেটা আমরা দেখেছি যারা স্টাফ তাদের সাথে হয়েছে। তো ওরাও বলছে যে এটা ঠিক আমাদের ঠিক লাগছে না, কারণ পাশেই একটা জিম আছে, সেটা একটা কারণ হতে পারে। তো সেটা পরে গিয়ে সেটাই বেরোলো যে উনি একটা কিছুভাবে এই ঝামেলা থেকে বেরোতে চাইছিলেন, যেটা একটা ভূতের নামে ওইটা। এটা কিন্তু খুব একটা বাজে জিনিস, মানে এই গুজব বা মিথ্যা প্রচার, প্রচারটা এইভাবে মাস লোকের কাছে পৌঁছাচ্ছে না, যেভাবে ওটা ভাইরাল হয়েছিল। সবাই ভাবছে যে মানে ভূতে এইভাবে পজেস্ট করে দিচ্ছে, এই হয়েছে সেই হয়েছে। বেসিক্যালি কিছু হয়নি, কারণ আশেপাশের লোকদের থেকে তো শুনলাম, তারাই তো জানবে, আমরা নয় জানবো না। আপনারা দূরে থাকেন, কিন্তু কাছের লোকেরা তো, কিন্তু সবাই ওখানে ওটাই বলছে যে ওনার জিম চলছে না, যে কারণে উনি এখান থেকে সেট আপ সরাতে চান। আর যে কারণে এই পুরোটা ক্রিয়েট করা। তো আমরা সেই জন্যই ওখানে গিয়ে হয়তো কিছু সেরকম পাইনি সিগনিফিকেন্ট, যেটাকে মানে পজেস্ট হওয়ার জন্য যেটা লাগে সেরকম কিছু পাইনি। একটা মানুষকে যখন ওইভাবে পজেস্ট করছে, সেটার জন্য যথেষ্ট যে এনার্জিটা আছে তার তত পরিমাণ ফোর্স লাগে যাতে আমি তাকে পজেস্ট করতে পারি। সেখানে ওখানে কিছু ছিল না, সেরকম বলবার মতো কিছু ছিল না। ঈশিতা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই নোয়ার আড্ডায় আসার জন্যে। চাইবো আবার একদিন আসবেন, আর একটু বিস্তৃত আলোচনা করা যাবে। আজকে এই পর্যন্তই। যারা দেখছেন তাদের কাছে একটা অনুরোধ রাখবো শেষে, যে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ধরনের যে মানুষদের আমরা আনতে পারছি বা এই ধরনের মানুষদের কথা আমরা শুনতে পাচ্ছি, সেটা আমাদের পক্ষে খুব সহজ হবে বলাটা। ধন্যবাদ, নমস্কার। খুব ভালো লাগলো।